আজকে আমি আলোচনা করছি এবিটিএ সাজেশনের শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো নিয়ে। সেখানে তোমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করবে। প্রথম প্রশ্নটি কি আছে, যে তিনজন বন্ধু যথাক্রমে 4,500, 6,000 এবং 9,000 টাকা দিয়ে একটি ব্যবসায় যুক্ত হয়েছে। তাহলে তাদের লভ্যাংশটা কি অনুপাতে বণ্টিত হবে? প্রশ্নের ভাষার একটু গণ্ডগোল আছে, যাই হোক। তাহলে আমরা কি করছি, আমরা কি জানি যে লভ্যাংশটা কি অনুপাতে ভাগ হয় না মূলধনের অনুপাতে ভাগ হয়। তো সেই মূলধনের অনুপাত বের করবে। 4,500, 6,000, 9,000 একক দিচ্ছি না অনুপাতের জন্য। এটা দুটা শূন্য কেটে গেল। 45:60:90। 15 দিয়ে ভাগ করলে 3×15 45, 4×15 60 এবং 6×15 90। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। সেখানে কি বলা আছে না সুদটা আসলের 9/25 গুণ। সুদের পরিমাণটা আসলের 9/25 গুণ। এবং বলা আছে কি, এখানে প্রশ্নটা দেওয়া উচিত ছিল যে সুদের হার এবং সময়ের সাংখ্যমান সমান। এটা বলা আছে যে সুদের হার আর সময় সমান। যাই হোক, তাহলে আমি ধরে নিচ্ছি কি সুদের হার আর হয় R%, আর সময় টি আমরা ধরি জেনারেলি। তাহলে আমরা ধরে নিলাম আর সমান টি সমান এক্স ধরে নিলাম, এর সাংখ্যমানটা সমান। আর আসলটা ধরেছি কি পি টাকা। তাহলে সুদের হার কত? তাহলে আমরা জানি আই সমান কি না PTR/100, PTR/100। তাহলে এই মানগুলো বসিয়ে দাও। আই সমান কি 9P/25, পি থাকলো, এটা এক্স দিচ্ছি, আরটাও এক্স দিচ্ছি, এটা 100 থাকছে। তাহলে দেখো এটা যায় কেটে যায় এরকম ভাবে। তাহলে কি থাকে দেখো, 25×25, 4×25 100। তাহলে কি হয় বলো, 100 গুণ হয়ে গেল, x² সমান 9, 4 9 36। কেমন? বা x সমান কি √36। এটা তো সময়ের ব্যাপার, নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই, তাই 6। তাহলে সুদের হার কত হলো? সুদের হার 6%। কেমন? সুদের হার হলো 6%। শূন্যস্থানের তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো। সেখানে কি দেওয়া আছে, প্রথম বছরে সুদের হার R1% এবং দ্বিতীয় বছরে সুদের হার R2%। তাহলে কি না পি টাকার সমূল চক্রবৃদ্ধি কত? তাহলে আমরা কি জানি যে পি টাকার সমূল চক্রবৃদ্ধি কি হয়, P×1 + R/100 হোল টু দি পাওয়ার n। এটা সূত্র আমরা জানি। পি কি হচ্ছে আসল, আর কি রেট অফ ইন্টারেস্ট, হ্যাঁ কম্পাউন্ড ইন্টারেস্ট আর কি, আর এন কি না এটা কত সময়ের জন্য। তো যাই হোক, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে সুদের হারটা। প্রথম বছরে R1% আর দ্বিতীয় বছরে R2%। তাহলে এখানে কি হবে, এখানে হবে যে পি ইন্টু সমূল চক্রবৃদ্ধি কি P×1 + R1/100 ইন্টু 1 + R2/100। সমূল চক্রবৃদ্ধি কি এত টাকা। কেমন? এটা যদি বলতো যে সমূল চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে এখান থেকে পিটা আমরা বিয়োগ করতাম। কেমন? এরপর 6 নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো। 4:5:6 এর ব্যস্ত অনুপাত কত? তার আমরা কি করি, ক্লাস 7 থেকে শিখে এসেছি যে A:B এর ব্যস্ত অনুপাত কি হয়, B:A। মানে পূর্বপদটি উত্তরপদ আর উত্তরপদটি যদি পূর্বপদ হয়ে যায়, তাহলে যে অনুপাতটি হয় সেই অনুপাতকে এই প্রথম অনুপাতের কি বলা হয়, ব্যস্ত অনুপাত। কেমন? তো এটা দুটো যদি পদ থাকে তাহলে আমরা এটা বলতে পারি, কিন্তু যেহেতু 3টি পদ দেওয়া আছে, এই কনসেপ্ট নিলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা কি করব দেখো, 4:5:6 এর ব্যস্ত অনুপাত কি লিখব না 1/4 1/5 1/6। এরপর এটা কি করব, 4, 5 এবং 6 এর কি লসাগু দিয়ে গুণ করব। তাহলে 1/4 গুণিত 60, 1/5 গুণিত 60,
1/6 গুণিত 60। তাহলে 4 15 60, 5 12 60, 6 10 60। তাহলে 4:5:6 এর ব্যস্ত অনুপাত কি না 15:12:10। কেমন কেন হলো ব্যস্ত অনুপাত? দেখো এই অনুপাত আর এই অনুপাত নিয়ে তোমরা যদি যৌগিক অনুপাত তৈরি করো তাহলে কি হবে, এটাকে এটা দিয়ে গুণ হবে। তাহলে 4 15 কি হলো 60, 5 12 60 আর 6 10 60, তিনটে পদ সমান হয়ে গেল। কেমন? তাহলে এইটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 7 নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করবে। দেখো √3 - 2 এই করণীটি এবং এর অনুবন্ধী করণীটির যোগফল কত? তাহলে আমাদের ভালো করে শিখতে হবে যে এই করণীটির করণী নিরসক উৎপাদক কোনটি। দেখো এই করণীর দুটো পার্ট আছে, একটা মূলদ অংশ, একটা অমূলদ অংশ। এই মূলদ অংশের আগে যদি চিহ্নটা আমরা চেঞ্জ করি তাহলে যে করণীটি পাবো সেটা এর করণী নিরসক উৎপাদক। কেমন? যেমন এর করণী নিরসক উৎপাদক কিন্তু দুটি, হয় মূলদের আগে সাইন চেঞ্জ হবে কিংবা অমূলদের আগে সাইন চেঞ্জ হবে। তাহলে যে করণীগুলো পাওয়া যাবে সেই করণীগুলি কি না এই করণীটির করণী নিরসক উৎপাদক। কিন্তু এই অমূলদের আগে যদি আমরা চিহ্নটা চেঞ্জ করি তাহলে যে করণীটি পাবো সেটা কি এর অনুবন্ধী করণী। তাহলে দেখো এর করণী নিরসক উৎপাদক দুটি, √3 + 2 এবং -√3 - 2। কিন্তু এইটি কি দেখো অমূলদের আগে আমরা চিহ্নটা চেঞ্জ করেছি, তাহলে এইটি হচ্ছে এর করণী নিরসক উৎপাদক এবং কি অনুবন্ধী করণী। তাহলে এই করণীটি দেখো লিখলাম এবং এর অনুবন্ধী করণী লিখলাম, এদের যোগ করলাম, যোগ করে কি পেলাম -4। দুটোর আগে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না, যে কোনো একটির আগে চিহ্ন পরিবর্তন হবে। যদি মূলধর আগে চিহ্নটা চেঞ্জ করি তাহলে সেটা করণী নিরসক উৎপাদক হবে কিন্তু অনুবন্ধী করণী হবে না। কিন্তু এই মূলদ অমূলধর আগে যদি আমরা চিহ্নটা চেঞ্জ করি তাহলে সেটা করণী নিরসক উৎপাদকও বলতে পারি এবং করণী নিরসক উৎপাদকের মধ্যে একটা বিশেষ করণী, সেটা হচ্ছে অনুবন্ধী করণী। 8 নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো। কি দেওয়া আছে না x ভ্যারিজেস nth রুট অফ y এবং x ভ্যারিজেস কিউব রুট অফ z²। তাহলে z ভ্যারিজেস কত? এটা ভালো করে বুঝো। তোমরা যদি ওই যৌগিক ভেদের উপপাদ্য লাগাও যে x ভ্যারিজেস y যখন z ধ্রুবক এবং x ভ্যারিজেস z যখন y ধ্রুবক, তবে x ভ্যারিজেস yz যখন z এবং y উভয়েই পরিবর্তনশীল। এটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ x ভ্যারিজেস এটা y এর সঙ্গে সম্পর্ক দেওয়া আছে, এখানে z কি বলা নেই। এই কনসেপ্টে অনেক সময় আমরা করে দেবো, ভুল হয়ে যাবে। যাই হোক কিভাবে করবো দেখো, দেখো x ভ্যারিজেস nth রুট অফ y, nth রুট অফ y দেওয়া আছে। তাহলে কি x সমান k1 ইন্টু y টু দি পাওয়ার 1/n। এখানে কি লিখবো k1 নট ইকুয়াল টু 0 একটি ভেদ ধ্রুবক। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো x ভ্যারিজেস কিউব রুট অফ z² বা x সমান কি k2 ইন্টু z টু দি পাওয়ার 2/3। তাহলে দেখো আমরা এই দুটো গুণ করছি, এটা 1 নাম্বার দিচ্ছি, এটা 2 নাম্বার দিচ্ছি। তাহলে কি বলতে এখানে লিখতে হবে কিন্তু k2 নট ইকুয়াল টু 0 একটি ভেদ ধ্রুবক। তাহলে দেখো এই 1 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কি হবে x² ইকুয়াল টু কি পেলাম k1 ইন্টু k2 y টু দি পাওয়ার 1/n z টু দি পাওয়ার 2/3। তাহলে কি হলো x² সমান k1 ইন্টু k2 কে আমরা একটা নতুন ধ্রুবক দিয়ে দিলাম m ধরলাম। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো y টু দি পাওয়ার 1/n z টু দি পাওয়ার 2/3।
তাহলে লক্ষ্য করো এক্স স্কোয়ার সমান এই অংশটি, তাহলে এক্স সমান কি হবে না, আমরা এটা কি বলতে পারি না, এম এর বর্গমূল রুট ওভার দিয়ে দিচ্ছি। আর এটা কি হচ্ছে বলো না, ওয়াই টু দি পাওয়ার 1/2n, 2n হয়ে গেল, বর্গমূল করলাম অ্যাকচুয়ালি। আর জেড টু দি পাওয়ার কি হলো 2/3 আর হাফ দিয়ে গুণ করব, হ্যাঁ কেটে গেল। তাহলে কি পেলাম, এক্স ভেরিজেস, এটা ধ্রুবক, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/2n ইন্টু জেড টু দি পাওয়ার 1/3। নয় নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তো এদের মধ্যে সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টি? দেখো আমরা ছবিতে দেখাতে পারি, এটি একটি হচ্ছে সাধারণ স্পর্শক, এটি একটি হচ্ছে সাধারণ স্পর্শক, আর এটি হচ্ছে একটি সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শকের সংখ্যা কিন্তু 3টি, কিন্তু সরল সাধারণ স্পর্শের সংখ্যা 2টি, আর তির্যক স্পর্শকের সংখ্যা কি না 1টি। যাই হোক, এখানে বলা আছে যে সাধারণ স্পর্শকের কয়টি সংখ্যা, তাহলে 1টি, 2টি এবং 3টি। 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। দেখো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 1/x, তাহলে এর মান কত? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে দেখো এটা কি করছি আমরা, cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার করছি, এখানে দেখো সাইন স্কয়ার থিটা তার হোল স্কয়ার করছি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইন্টু কি না cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এর ভ্যালু কত আমরা জানি 1, এটার মান কত দেওয়া আছে 1/x, তাহলে এটার অ্যান্সার কি হলো 1/x। কেমন, এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে, দেখবে x এর ভ্যালু কি, x এর ভ্যালু 1 এর চেয়ে বড়। 15 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, কি দেওয়া আছে, দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, আলফা এবং বিটা পরস্পর পূরক কোণ, তাহলে কি হয় আলফা প্লাস বিটা সমান কি হয় 90 ডিগ্রি হয়। কেমন, তাহলে দেখো 1/কোসেক আলফা সমান কি হয় না সাইন আলফা, তাহলে আমরা লিখছি সাইন স্কয়ার আলফা, আর এটা কি লিখছি 1/কোসেক বিটা মানে সাইন স্কয়ার বিটা, এরপর 1/সাইন কি করছি স্কয়ার আলফা প্লাস বিটার মান দিয়ে দিচ্ছি 90 ডিগ্রি। কেমন, তাহলে দেখো এখানে আলফা একটা অ্যাঙ্গেল আছে, বিটা আছে, যে কোনো একটাকে চেঞ্জ করব, তাহলে এখানে লেখো সাইন স্কয়ার আলফা, এখানে কি করছি সাইন স্কয়ার বিটা মানে কত লিখবো আমরা 90 মাইনাস আলফা, আর 1 সাইন 90 ডিগ্রি ভ্যালু কত 1। কেমন, ভেরি গুড। তাহলে দেখো কি হচ্ছে সাইন স্কয়ার আলফা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় cos থিটা হয়। কেমন, তাহলে কি হলো cos আলফা হবে, আলফা যেহেতু আছে, আর স্কয়ার আছে সেন স্কয়ার লিখলাম, তাহলে cos স্কয়ার আলফা 1/1 মানে 1, তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান কত হয় 1, 1 + 1 = 2। এরপরে তোমরা লক্ষ্য করো 16 নম্বর প্রশ্নটি, পর্যবেক্ষকের চোখ ও দৃশ্য বস্তুর উপর কোনো বিন্দুর সংযোজক কাল্পনিক রেখা কি বলা হয়? মানে ধরো এই যে কোনো একটি বিন্দু আছে, এইখান থেকে তুমি ওই বিন্দুটিকে দেখছো, তাহলে এই চোখ থেকে এই বিন্দু পর্যন্ত একটা কাল্পনিক রেখা আছে, কাল্পনিক রেখা, এটা কি বলা হয় না দৃষ্টি রেখা বলা হয়, লাইন অফ সাইট, দৃষ্টি রেখা। এগুলো বোধ লেভেলের প্রশ্ন, এগুলোর জন্য কোনো রাফ ওয়ার্ক করার দরকার নেই, জাস্ট এগুলো জানলেই হবে। কেমন, 17 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, কি বলা আছে প্রথম 7টি অখণ্ড সংখ্যার গড় কত? তাহলে অখণ্ড সংখ্যা কাকে বলে না আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়
1 2 3 4 এভাবে চলে যায়, কেমন, 5 6 7 8 ডট 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 চলে গেল। তাহলে এই সংখ্যার জগতের সঙ্গে যখন শূন্য যোগ হয়ে যায়, মানে সংযোগ হয়ে যায়, তখন যে সংখ্যার একটা নতুন গোষ্ঠী তৈরি হয় সেটাকে কি বলা হয় না অখণ্ড সংখ্যা। তাহলে প্রথম 7টি অখণ্ড সংখ্যা কি পাচ্ছি না 0 থেকে 6 পর্যন্ত। ভুল করেও 1 থেকে 7 করবে না, 0 থেকে 6। তাহলে 0 থেকে 6 যদি যোগ করি দেখো কি হচ্ছে, 6 একে 7, 5 আর 2 7, 3 আর 4 7। তাহলে এইগুলো যোগ কত না 0 প্লাস 1 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 যোগ করলে হয়ে যায় 21। কেমন দেখো 6 একে 7, 5 2 7, 4 3 7, 3টে 7 পাচ্ছি, তাহলে 3 7 21। তাহলে গড় কত 7টি সংখ্যা আছে, তাহলে 21/7 সমান 3। তাহলে প্রথম 7টি অখণ্ড সংখ্যার গড় হচ্ছে 3। কেমন দেখো 18 নম্বর প্রশ্নটি দেওয়া আছে অজাইব কয় প্রকার। তো অজাইব হয় 2 প্রকার, কারণ আমরা ক্রমযোগী পরিসংখ্যান করি না, ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক। তাহলে ক্ষুদ্রতর সূচক থেকে অজাইব অঙ্কন করা যায় আর বৃহত্তর সূচক থেকে অজাইব অঙ্কন করা যায়, সেই জন্য অজাইব আমাদের 2 প্রকার। 21 নম্বর প্রশ্নটিতে আমরা চলে যাই। কি বলছে এখানে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকের প্রতিটি তলের যে কর্ণের দৈর্ঘ্য তাদের অনুপাত কত। তা আমরা কি জানি, একটি ঘনকের যদি প্রতি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি না √3 × a। আর ঘনকের প্রতিটি তল কেমন না বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কি, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 × a। তাহলে অনুপাত কি √3a √2a, তাহলে √3 √2। এরপর চলে যাই আমরা 22 নম্বর প্রশ্নটিতে। কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে h, এবং কি এর উচ্চতার সঙ্গে কি এর যে বৃত্তাকার তল আছে তার পরিধির সাংখ্যমানটা সমান। কেমন, তাহলে দেখো আমরা লিখেছি h ধরেছি, আর এটার ব্যাসার্ধ আমরা যদি r ধরে নিই তাহলে এর পরিধি কত না 2πr। তাহলে h সমান 2πr, তাহলে r সমান কত h/2π। তাহলে এর আয়তন কত না πr² × h। তাহলে দেখো r এর যে মান সেটা আমরা বসাচ্ছি h দিয়ে, কারণ আমার উত্তরটি কি করতে হবে না h এর সাহায্যে প্রকাশ করতে হবে। কেন, কারণ h টা দেওয়া আছে উচ্চতাটা, তাহলে যাতে উত্তরটা আমার হয় কি h এর মাধ্যমে প্রকাশ হয়। এখানে অনেকে যদি h এর মান r এ বসিয়ে দাও তাহলে r তো আমার জানা নেই, তো সেই জন্য আমরা কি বসাচ্ছি r সমান কত না h/2π বসালাম, কাটাকাটি করে আমরা ক্যালকুলেশন করলাম h³/4π। এটা হচ্ছে আমাদের আয়তন। এরপর এখানে যদি একক দাও আয়তন হয় ঘন একক, মনে রাখবে। ক্ষেত্রফল কি হয় বর্গ একক। যাই হোক তোমার প্রশ্ন যেমন থাকবে সেরকম উত্তর তুমি করবে। এখন কি দেওয়া আছে দেখো, উচ্চতা শুধু h দেওয়া আছে, একক দেওয়া নেই, তুমি একক দেবে না। কেমন, এরপর আমরা চলে যাই শূন্যস্থানের একেবারে শেষ প্রশ্নটিতে। কি বলা আছে যে একটি শঙ্কুর আয়তন দেওয়া আছে v, তাহলে এই উচ্চতাকে যদি দ্বিগুণ করা হয় এবং ব্যাসার্ধটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কি হবে। প্রথম আয়তন যদি v হয় আর কি, তাহলে দ্বিতীয়টির আয়তন কত হবে। তো আমরা ধরে নিলাম এর উচ্চতা ধরে নিলাম h, আর ব্যাসার্ধ ধরলাম r। একক লিখছি না এখানে, কারণ h এর মধ্যে এককটি আছে আর এর মধ্যে এককটি আছে। তাহলে v সমান কি আয়তন সমান 1/3 πr² × h। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, উচ্চতা কি হবে না 2h, ব্যাসার্ধ ছিল r, এর ব্যাসার্ধ কত হবে 2r। তাহলে এর আয়তন কত হবে, আমরা v1 লিখেছি, তাহলে 1/3 πr² × h, আর এর জায়গায় কত হবে 2r, h এর জায়গায় কি হবে 2h। হিসাব করলাম দেখো 1/3 π 2 × 4 r², আর এখানে 2h 4 × 2 = 8, সামনে লিখলাম 1/3 πr² × h। এবার 1/3 πr² × h এর ভ্যালু কত না 8, v সরি। তাহলে কি হলো আয়তনটা কি হলো না 8v।
কোনো ছাত্রছাত্রীর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এগুলো ভালো করে প্র্যাকটিস করো। তাছাড়া যদি কোনো সমস্যা হয় যে কোনো জায়গায়, হ্যাঁ, গণিত সংক্রান্ত, তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।